তাহলে কি শেষমেশ চাপের কাছে নতি স্বীকার করবেন নওশাদ সিদ্দিকী? তাহলে কি অবশেষে ঘরে বাইরে যে চাপের কথা তিনি বলছেন, যে সাজানো ঘুটির কথা তিনি বলছেন, তাকে দমাতে যে সমস্ত পরিকল্পনা করেছে তৃণমূল, তার কাছেই কি এবার নতি স্বীকার করবেন নওশাদ সিদ্দিকী? আর সেই নতি স্বীকার করেই কি তিনি দল ছেড়ে বেরিয়ে যাবেন 2026-এর আগে? যদি সেটা হয় তাহলে তো বিরাট বড় খবর ভাঙড়ের জন্য, তাহলে তো বিরাট রদবদল হয়ে যাবে আইএসএফ এ। হ্যাঁ, এই দাবি বা এই কথা আমরা বলছি না, যে তথ্য, যে দাবি বা যে অভিযোগ খোদ নওশাদ সিদ্দিকী করছেন, তাতে কিন্তু লক্ষ লক্ষ মানুষের কার্যত এই মুহূর্তে একটাই প্রশ্ন, নওশাদ সিদ্দিকী তাহলে কি করবেন? নওশাদ সিদ্দিকীর চাঞ্চল্যকর দাবি, তাকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য অফার করা হয়েছে। তাকে ঠিকই শুনেছেন, তাকে অফার দেওয়া হচ্ছে। কিসের অফার? দল ছেড়ে বেরিয়ে যাওয়ার। কিসের অফার? তৃণমূল কংগ্রেসে যোগদান করার। 2026 আর হাতে এক বছরও নেই, ইতিমধ্যেই সরগরম হয়েছে রাজ্য রাজনীতি, যেখানে বিজেপি বনাম তৃণমূলের একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভোটের এত আগে থেকেই। আর সব থেকে বেশি এই মুহূর্তে প্রেস্টিজ ফাইট বোধহয় ভাঙড়কে দখল করতে মরিয়া তৃণমূল। আর সে কারণেই কি এই সমস্ত ঘুটি, এই সমস্ত পরিকল্পনা? এ দাবি আমরা করছি না দর্শক বন্ধুরা, খোদ করছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, যে দল গঠনের বছরেই কার্যত একমাত্র তিনি আইএসএফ বিধায়ক হলেন। তিনি কি এবার তাহলে চাপের কাছে নতি স্বীকার করবেন? আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী যে চাঞ্চল্যকর অভিযোগ করছেন, শুধু নয়, তিনি বলছেন তাকে দমাতে সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল। তাকে প্রথমে অফার দেওয়া হচ্ছে এবং তিনি যখন সেই অফার নিতে চাইছেন না, তখন তাকে কালিমা লিপ্ত করা হচ্ছে যে তিনি নাকি 30 কোটি টাকা নিয়েছেন। শওকত মোল্লা এই অভিযোগ করছেন। হ্যাঁ, নওশাদ সিদ্দিকী তাহলে কি করবেন বন্ধুরা? এই কখনো বদনাম করার চেষ্টা, কখনো অফার দিয়ে, টোপ দিয়ে তাকে তৃণমূলে টানার চেষ্টা। নওশাদ সিদ্দিকীর মধ্যে আছেটা কি বলুন তো? তৃণমূল কেন এত ভাবিত, আমি তো সেটাই বুঝতে পারছি না। যদি নওশাদ সিদ্দিকীর কথা সত্যি হয়, আমি আবারও বলবো, যদি সত্যি হয় তাহলে এটা তো ভাবার বিষয়। 200 খাতায় কলমেই তো 212, 14, 15টা সিট তৃণমূলের রয়েছে এবং তারা দাবি করে যে 2026-এ আরো বেশি পাবে, 250 ছাড়িয়ে যাবে। তো তারপরেও নওশাদ সিদ্দিকীকেই তাদের চায় কেন? কি আছে তার মধ্যে? কি আছে ভাঙড়ের এই সিটটা কেন এত ভাইটাল? নওশাদ সিদ্দিকী কি বলছেন শুনুন। তিনি এটাও বলছেন শুধুমাত্র তাকে টপি দেওয়া হয়নি, আবার এটাও নাকি বলা হয়েছে ভাঙড়ের সিটটা রাখতে হবে। তো আর তার এগেনস্টে আবার নওশাদ সিদ্দিকী বলছেন আমাকে যে আবার ভোটে দাঁড়িয়ে আবার বিধায়ক হতে হবে, দ্বিতীয়বারের জন্য বিধায়ক হতে হবে, তার তো এমন কোনো মানে নেই। মানে এই ধরনেরই কথা বলার চেষ্টা করছেন নওশাদ সিদ্দিকী। শুনুন কি বলছেন ভাইজান। অফার আছে, সেটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। আর তৃণমূল থেকেই তো আমাকে সবসময় করা হচ্ছে চলে আসুন। এখন নতুন একটা ট্রেন্ড শুরু করেছে, আপনার সিটটা বাঁচিয়ে রাখতে হবে, আপনি দিদির সাথে যোগাযোগ করুন। আর আমি উত্তর দিয়েছি সেটা মিডিয়ার মাধ্যমে বলছি, দ্বিতীয়বার যে বিধায়ক হতেই হবে এই লোভ লালসা আমার মধ্যে নাই। আমি এতটুকু অফার কে দিচ্ছে আপনি? অবশ্যই শাসক দলে যারা আছে তারা। লাস্ট যেদিনকে আমাকে অ্যারেস্ট করে সেই দিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম, আমি নামটা পাবলিকলি এখন ডিসক্লোজ করবো না। সেদিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম, আমার স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং ছিল, সেই সময় আমাকে শাসক দলের এমএলএ দ্বারা বোঝানো বলবেন বা অফার বলবেন বা ভয় দেখানো সবটাই হচ্ছে, কিন্তু পুরোটাকে আমি পাত্তা দিচ্ছি না। মানে বিধানসভার শুনুন বন্ধুরা, এই রাজ্য রাজনীতিতে 2026 নির্বাচনে বাকি আসনগুলোতে কি হবে আমাদের জানা নেই, তবে এই ভাঙড় আসনে যে 1 বছর আগে থেকে ভোট যুদ্ধ শুরু হয়ে গেছে সেটার বলার অপেক্ষা রাখে না। প্রস্তুতির ময়দানে বোঝা যাচ্ছে কি হবে। শওকত মোল্লা তিনি আবার অভিযোগ করছেন 30 কোটি টাকা নাকি নিয়েছেন। ভাবুন একবার, 30 কোটি টাকায় নাকি নিয়েছেন শওকত মোল্লা, দাবি করছেন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগে, এবং তার এগেনস্টে মানহানির মামলা করতে গিয়ে আদালতে দাঁড়িয়ে শওকত মোল্লার বিরুদ্ধেই কথাগুলো বললেন নওশাদ সিদ্দিকী, যে তিনি মানহানির মামলা করবেন। 30,000 কোটি টাকা হলে হয়তো তিনি ভাবতেন 30 কোটি টাকা।
যাই হোক, সে সমস্ত তো তিনি অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। তবে শওকত মোল্লা আবার আরো এক ধাপ এগিয়ে, শুধু এক ভাই হচ্ছে না, একবারে দু ভাইকে কার্যত তিনি চাচা ছোলা ভাষায় আক্রমণ করছেন। এটাও আব্বাস সিদ্দিকীকে বলছেন, তুই যেখানে দাঁড়াবি তোর এগেনস্টে দাঁড়িয়ে তোকে হারাবো, বারুইপুরে, ক্যানিং এ, ভাঙড়ে যেখানে দাঁড়াবি। শওকত মোল্লা এই ভাঙড়ের পর্যবেক্ষকের দায়িত্ব নেওয়ার পর থেকেই রাত দিন ভাঙড়ের মাটি কামড়ে পড়ে থেকে ভাঙড়কে জিততে মরিয়া। আর যেভাবে, যে কায়দায়, যে পদ্ধতিতে দু ভাইকে নাস্তানাবুদ করার মতো করে কার্যত চাচা ছোলা ভাষায় আক্রমণ করা যায় সবটাই করছেন। কি বলছেন শওকত মোল্লা, শুনুন। আজকের এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে আমি গর্ব করে বলছি, তুই একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়া, হয় ভাঙড়ে নয় ক্যানিংয়ে। তুই যদি ভাঙড়ে দাঁড়াস, আমি ভাঙড়ে ক্যান্ডিডেট হব। তুই যদি ক্যানিংয়ে দাঁড়াস, আমি ক্যানিংয়ে ক্যান্ডিডেট হব। তুই যদি বারুইপুরে দাঁড়াস, আমি বারুইপুরে ক্যান্ডিডেট হব। আজকে আমি দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি, সুন্নতি লেবাসটা খুলে ফেল। আহলে সুন্নতের পতাকাটা খুলে ফেলে আইএসএফ এর ঝান্ডা ধর, নয় বিজেপির ঝান্ডা ধর। তুই কত বড় মায়ের লাল হয়েছি রাজনৈতিক ভাবে, গণতান্ত্রিক ভাবে আমরা করব। যখন নওশাদ সিদ্দিকী বনাম দুই ভাই, ভাইজান এবং আব্বাস সিদ্দিকীর এই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ, কাদা ছোড়াছড়ি, কটাক্ষ পাল্টা কটাক্ষ চলছে। আব্বাস সিদ্দিকী, দুদিন আগে আমরা একটা ভিডিও করলাম যে তিনি হয়তো ভোটেও লড়তে পারেন, শওকত মোল্লার এগেনস্টেই হয়তো হবে, এরকম একটা সম্ভাবনার খবর যখন করলাম। এরকম অবস্থা যখন ভাঙড়ে, তখন আবার সেই ভাঙড়েই কংগ্রেস এবং বিজেপি ছেড়ে ইতিমধ্যেই জানা যাচ্ছে যে প্রায় কয়েক হাজার কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে, এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ একজন আছেন, কংগ্রেস নেতা ছিলেন রফিকুল ইসলাম। তিনি জয়েন করলেন কংগ্রেস ছেড়ে এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে কিছু বিজেপি কর্মীরাও এসেছেন। কিন্তু কথা হচ্ছে, তিনি শুধু দল বদল করেননি। আরে দল বদলটা তো রাজ্য রাজনীতিতে হামেশাই হচ্ছে, বড় বড় নেতারা করছেন। আর রফিকুল ইসলাম কংগ্রেস নেতা, যিনি দলত্যাগী কংগ্রেস নেতা, তিনি বলছেন আমি না থাকলে নওশাদ সিদ্দিকী নাকি জিততেই পারতেন না। বুঝুন কাণ্ড কি হচ্ছে ভাঙড়ের, বাবা শুনুন। এবং আমার নেতৃত্বে, রশিদ গাজীর নেতৃত্বে, তুষার ঘোষের নেতৃত্বে নওশাদ সিদ্দিকী কিন্তু এমএলএ। আজকে থেকে নওশাদ সিদ্দিকীর ঘুম বন্ধ হয়ে যাবে রাতে। বিধানসভা ভোটের 3 মাস আগে থেকে এমন পরিস্থিতি তৈরি করে দেব, যে গ্রামে ঢুকবে নওশাদ সিদ্দিকী, এই প্রতারক, এই জালিম, যে অন্যান্য পার্টির থেকে টাকা নিয়ে শুধু মাল কামাই করছে, যে নওশাদ সিদ্দিকী আমার গাড়ি নিয়ে ভোটে প্রচার করেছে, সে আজকে ফরচুনা গাড়ি চেপে বেড়াচ্ছে, তার ভাই ফরচুনা গাড়ি চেপে বেড়াচ্ছে। তো কোথায় থেকে এরা টাকা ইনকাম করেছে না করেছে সব জানি। বুঝুন অবস্থা। আবার এরই মধ্যে শুভেন্দু অধিকারী বলছেন একটি জায়গায় যে ও দেখবেন না, শেষে চাপের কাছে নতি স্বীকার করে কোন দিন চলেই যাবে তৃণমূলে। এইখানেই বন্ধুরা প্রশ্ন, ভাঙড় আসলে এত কেন গুরুত্বপূর্ণ? সত্যি কি ভাঙড়ে একটা প্রেস্টিজ ফাইট হতে চলেছে তৃণমূল এবং আইএসএফ এর কাছে? নওশাদ সিদ্দিকীর মধ্যে এমন কি আছে বলুন তো, যে তৃণমূল নাকি তাকে টোপ দিয়ে, বিভিন্ন রকম ঘরে বাইরে চাপ দিয়ে বা কখনো বদনাম করে তাকে দলে টানার চেষ্টা করছে? আর আপনাদের কাছে আরো একটা প্রশ্ন, 2026-এ ভাঙড়ে তাহলে হতে কি চলেছে? মানে কি যে হবে ভাঙড়ে, আমি তো এটাই বুঝতে পারছি না। নওশাদ সিদ্দিকী এই অভিযোগ করছেন, শওকত মোল্লা অভিযোগ করছেন, আব্বাস সিদ্দিকী বলছেন আমাকে প্রকাশ্যে যদি জবাব দিতে, যোগ্য জবাব দিতে ময়দানে নামতে হয় নামবো। তো কি হতে চলেছে? আবার নওশাদ সিদ্দিকী এটাও বলছেন যে দ্বিতীয়বারও বিধায়ক হতে হবে, এমন কোনো মানে নেই, এমন কোনো কথা নেই। কি হবে বলুন তো ভাঙড় সিটটাতে? অবশ্যই জানাবেন। আর সঙ্গে, সত্যি কি কোনো সময় নওশাদ সিদ্দিকী চাপের কাছে নতি স্বীকার করে যেতে পারেন ওই শুভেন্দু অধিকারীর দাবি মতো বা কথা মতো? নাকি শওকত মোল্লা যাই করুক না কেন, ভাঙড়বাসী আছে ভাইজানের সঙ্গে এবং নওশাদ সিদ্দিকীর সঙ্গে? তিনি সিদ্ধারা উঁচু করে এতদিন পর্যন্ত যেভাবে রাজনীতি করে বক্তব্য রাখেন, সেই ভাইজানই লড়বেন ভাঙড়ে এবং তারই জয় হবে। কোনো চাপের কাছে তিনি নতি স্বীকার করবেন না। কোনটা হবে ভাঙড়ে, কি মনে হচ্ছে জানাতে ভুলবেন না। আমার প্রচুর দর্শক বন্ধু, আইএসএফ দর্শক বন্ধু, আমার প্রচুর ভাঙড়ের দর্শক বন্ধু, তারাও রয়েছেন আমার সঙ্গে স্পিক ইউ বেঙ্গলে। তাদের কাছ থেকে আমি তাদের মতামত অবশ্যই আশা করব বন্ধুরা।
অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। কি হতে চলেছে ভাঙড়ে জানাবেন কিন্তু।